বাক্যের ভাব ও রূপান্তর এই যে অধ্যায়টা তোমাদের পড়ানো আমি শুরু করছি, এই অধ্যায়টা তোমাদের সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। ক্লাস 10-এ যখন তোমরা উঠবে তখন এই অধ্যায়টাই বিস্তারিত পড়তে হবে। তাই এখন থেকে যদি ভালো করে তোমরা এই বাক্য চ্যাপ্টারটা ভালো করে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের দেখবে ক্লাস 10-এ গিয়ে যখন মাধ্যমিক দেবে তখন এই বাক্যের উপরে তোমাদের 4 নাম্বার থেকে 5 নাম্বার প্রশ্ন থাকবে, সেটা তোমরা কিন্তু ভালো করে তখন আয়ত্ত করে নিতে পারবে। তাই বইয়ের বাইরেও কিছু অংশ আমি একটু বলবো বাক্য অধ্যায় সম্পর্কে, সেটাকে আগে মন দিয়ে শোনো। শুনে তোমাদের যেখানে যেখানে সমস্যা রয়েছে, মানে আমার এই অডিও অংশটুকু যে যাবে তার মধ্যে যে জায়গাটা অসুবিধা আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। আচ্ছা, এবার বলি, বাক্য হচ্ছে ভাষার বৃহত্তম একক। ভাষার ক্ষুদ্রতম একক যেমন ধ্বনি, বৃহত্তম একক তেমনি বাক্য। কতকগুলো শব্দ বা পদ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, তখনই তাকে আমরা বাক্য বলতে পারি। বাক্যের দুটি অংশ থাকে, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। যার সম্পর্কে বলা হয় অর্থাৎ বাক্যের কর্তা অংশ, সেটাকেই বলা হয় উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় অর্থাৎ সাধারণত ক্রিয়া অংশটাকে আমরা বলি বিধেয়। আর বাক্যের 3টে অংশ রয়েছে, একটা কর্তা, একটা কর্ম, একটা ক্রিয়া। বাংলা বাক্যকে তাই বলা হয় SOV ভাষা। সাবজেক্ট, S অবজেক্ট মানে কর্ম, ও ভি মানে ভার্ব ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, এভাবেই বাক্যের গঠনটা তৈরি হয়। এরপরে আমাদের জানতে হবে যে বাক্যের 3টে শর্ত রয়েছে। যে কোনো বাক্য হতে গেলে তাকে 3টে শর্ত পূরণ করতেই হবে। শর্ত 3টে কি? একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি, একটা যোগ্যতা। ক্লাস 10-এ তোমাদের এগুলো পড়তে হবে, তাই আমি আগেই একটু বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবার এই আকাঙ্ক্ষা কি? ধরো কোনো একটা বাক্য আমি বলছি, কিন্তু বলার পরেও যে শুনছে অর্থাৎ তোমরা যে শুনছো, সে শ্রোতার মনে একটা অতৃপ্তি রয়ে গেল, শ্রোতার মনে একটা অপূর্ণতা রয়ে গেল, আরও কিছু শোনার আগ্রহ রয়ে গেল। এই যে শোনার আগ্রহটা, একেই বলে আকাঙ্ক্ষা। ধরো আমি বললাম আমি বাড়ি গিয়ে, বলে আমি থেমে গেলাম, আর কিছু বললাম না। এবার আমি বাড়ি গিয়ে কি করব সেটা কিন্তু তোমাদের বলা হয়নি। বা তোমরা বলতে পারো যে আজকে স্কুলে বলে থেমে গেলে, এরপরে কি হবে স্কুলে, আজকে খেলা হবে নাকি ক্লাস হবে না কি হবে, সেটা কিন্তু বলা হলো না। এই যে বাক্যের অপূর্ণতা বা শ্রোতার মনে যে কৌতূহল, একেই বলে বাক্যের আকাঙ্ক্ষা। বাক্যের যোগ্যতা কাকে বলে? বাক্য যখন বাস্তব যে সত্য তাকে অনুসরণ করে, তখনই বলা হয় বাক্যের যোগ্যতা। যদি কোনো বাক্য বাস্তব সত্যকে অনুসরণ না করে বা বাস্তব সত্যকে লঙ্ঘন করে, তখন বলা হবে যে বাক্যের যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। যেমন ধরো আমি বললাম যে সূর্য পশ্চিম দিকে ওঠে। দেখো এই বাক্যে কর্তা কর্ম ক্রিয়া সব পরপর ঠিকই রয়েছে, কিন্তু সূর্য কি কখনো পশ্চিম দিকে উঠতে পারে? নিশ্চয়ই পারে না, সূর্য পূর্ব দিকেই ওঠে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে এই যে বাক্যটা, এটা কিন্তু বাস্তব যে সত্যতা তাকে কিন্তু অস্বীকার করছে, ফলে এখানে বাক্যের যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। আর 3 নম্বর হচ্ছে আসক্তি, এর অপর নাম নৈকট্য। এটা কি? বাক্যের বিভিন্ন পদগুলি যথাযথ জায়গায় সন্নিবেশিত হলে বা বসলে তাকে বলে আসক্তি। অর্থাৎ বাক্যের বিভিন্ন পদগুলোকে যেখানে যেখানে সেগুলো বসার দরকার, সেই সব জায়গায় সেই জায়গায় যদি সেই পদগুলো স্থাপিত হয়, তখন আমরা বলবো বাক্যের আসক্তি।
আর যদি দেখা যায় যে বাক্যের পদগুলি যথাযথ জায়গায় বসেনি, তখন আমরা বলবো যে বাক্যের আসক্তি লঙ্ঘিত হয়েছে। যেমন ধরো, আমি একটা বাক্য বলছি যে আমি বাড়ি গিয়ে পড়তে বসবো, এটা একটা বাক্য, কিন্তু এই বাক্যের বিভিন্ন পদগুলোকে যদি আমি উল্টোপাল্টা করে বলি যে বসবো বাড়ি পড়তে আমি গিয়ে, দেখো বাক্যটা ঠিকঠাক মানে 1 নম্বর সুন্দর হলো না, আর 2 নম্বর পদগুলি উল্টোপাল্টা করার জন্য বাক্যের মানেটাও কিন্তু স্পষ্ট পরিষ্কার হলো না। এটাকে বলে বাক্যের আসক্তি। এরপরে আমাদের জানতে হবে বাক্যের শ্রেণীবিভাগ। তোমাদের বইয়ে বাক্যের শ্রেণীবিভাগটাই রয়েছে। তার মধ্যে বাক্যের শ্রেণীবিভাগ দুভাগে হয়, একটা গঠন অনুসারে শ্রেণীবিভাগ, একটা অর্থ অনুসারে শ্রেণীবিভাগ। তার মধ্যে গঠন অনুসারে শ্রেণীবিভাগটা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো, তাই এটা এখানে আলোচনা নেই। গঠন অনুসারে বাক্য 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য। তোমরা মিশ্র বাক্য সম্বন্ধে পড়োনি, তোমরা সরল, জটিল আর যৌগিকটা হয়তো পড়েছো। আবার ক্লাস 10-এ গিয়ে তোমাদের এই সরল, জটিল, যৌগিক এগুলো পড়তে হবে। তা সেগুলো নিয়ে আমি আলোচনা পরে করছি। তোমাদের বইয়ে সবার প্রথমেই রয়েছে, দেখো, অস্ত্রর্থক বাক্য এবং নঙর্থক বাক্য। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগের মধ্যে এটা একটা ভাগ রয়েছে, আবার নির্দেশক বাক্যও রয়েছে। যদিও ক্লাস 10-এ গিয়ে তোমরা পড়বে এই নির্দেশক বাক্যেরই 2টি ভাগ, অস্ত্রর্থক এবং নঙর্থক। এছাড়া প্রশ্নবোধক বাক্য আছে, আবেগসূচক বাক্য আছে, অনুজ্ঞাসূচক বাক্য আছে, এরকম 7 থেকে 8টা ভাগ রয়েছে। প্রথমে অস্ত্রর্থক এবং নঙর্থক বাক্যটা একটু বলে দিই। যে বাক্যে কোনো ঘটনা বা কোনো বিষয়ের প্রতি সমর্থন প্রকাশ করা হয় বা সম্মতি জ্ঞাপন করা হয় তাকে বলে অস্ত্রর্থক বাক্য। হ্যাঁ, তোমার কথাই ঠিক, আগামীকাল আমাদের পরীক্ষা শুরু হবে, এই যে ঘটনা বা বিষয়ের প্রতি সমর্থন, এটা হচ্ছে অস্ত্রর্থক বাক্য। আবার যে বাক্যে কোনো ঘটনা বা কোনো বিষয়ের প্রতি অসমর্থন বা অসম্মতি প্রকাশ করা হয় তাকে বলে নঙর্থক বা নস্ত্রর্থক বাক্য। যেমন না, না, তোমার কথা ঠিক নয়, মোটেই না, কিছুতেই না, এ না, নয়, নহে, এগুলো সব থাকলে তাকে আমরা বলবো নঙর্থক বাক্য। আর হ্যাঁ, বেশ, ঠিক আছে, এগুলো যদি থাকে তখন আমরা তাকে বলবো অস্ত্রর্থক বাক্য। এই অস্ত্রর্থক বাক্যকে নঙর্থক বাক্যে রূপান্তর আমাদের করতে হবে, আবার নঙর্থক বাক্যকে অস্ত্রর্থক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে করার নিয়ম কি? আমি যখন অস্ত্রর্থক বাক্যকে নঙর্থক বাক্যে রূপান্তর করব, তখন কিন্তু বাক্যের অর্থ পাল্টাবে না, কিন্তু নঙর্থক একটা অব্যয় চলে আসবে। আবার নঙর্থক বাক্যকে যখন আমি অস্ত্রর্থক বাক্যে করব, বাক্যের অর্থ পাল্টাবে না, কিন্তু নঙর্থক অব্যয়টা উঠিয়ে দিতে হবে। সেগুলো পরিবর্তন করানোর সময় আমি সেগুলো আরেকবার বলে দেবো। তাহলে অস্ত্রর্থক, নঙর্থকের পরে নির্দেশক বাক্য আছে। নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে নির্দেশ দেওয়া হয় তাকে বলে নির্দেশক বাক্য। যেমন আগামী 5ই মে আমাদের পরীক্ষা শুরু হবে, নির্দেশ দেওয়া হলো, এটা নির্দেশক বাক্য। যদি বলা হয় যে দিল্লিতে কুতুব মিনার আছে, এই কুতুব মিনার যে দিল্লিতে আছে এ বিষয়ে জানানো হলো, এটাও নির্দেশক বাক্য। তাহলে কোনো ঘটনা, কোনো বিষয় বা কোনো ভাব, এই বিষয়ে যে নির্দেশ দেয়া হয় যে বাক্যের মধ্য দিয়ে, তাকে বলে নির্দেশক বাক্য। নির্দেশক বাক্যটাও আবার বিভিন্ন বাক্য থেকে পরিবর্তন করতে হতে পারে। যেটুকু আমি এখন আলোচনা করলাম সেটুকুর মধ্যে কোন কোন জায়গায় অসুবিধা আছে তোমরা আমাকে জানাও, তারপর আমি বাকি অংশটুকু তোমাদের পাঠাবো। আচ্ছা, এবার প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য হচ্ছে যে বাক্যের মধ্য দিয়ে কোনো বিষয় বা কোনো ঘটনা সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় বা মনের জিজ্ঞাসার ভাবটা প্রধান হয়ে ওঠে, তখন তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন কি, কেন, কোথায়, কিভাবে, কারা, এগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করি। এই প্রশ্নেরও 2টি ভাগ আছে। একটি হচ্ছে তোমার যে প্রশ্নের উত্তর নির্দিষ্ট শব্দে বা বাক্যে হবে, যেমন কি, কেমন, কোথায়, কিভাবে, কারা, কে, এগুলো সবই হচ্ছে নির্দিষ্ট শব্দে বা বাক্যে উত্তর হবে। এক্ষেত্রে কিটা কিন্তু কয় দীর্ঘী হবে,
যদি আমি বলি তুমি কি খাবে বা কি দিয়ে ভাত খাবে, তুমি কিন্তু সেখানে একটা কোনো শব্দ বা বাক্য তোমাকে বলতে হবে, হ্যাঁ বা নায় উত্তর দিলে হবে না। আবার আর একটা প্রশ্ন রয়েছে যেটা হ্যাঁ বা নায় উত্তর হবে, সেটা কয় হর্ষি। এ কয় হর্ষি আর কয় দীর্ঘির পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি যদি বলি তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি দেখেছো, তুমি কি শুনেছো, এই সবই উত্তর কিন্তু হ্যাঁ বা নায় হবে। আর যদি বলি তুমি কি খাবে, তুমি কি শুনেছো, তুমি কিভাবে যাবে, এগুলো সব কিন্তু কয় দীর্ঘি হবে। এরকম দুটো প্রশ্নের ভাগ রয়েছে। এছাড়াও লগ্ন প্রশ্ন আছে তোমাদের বইয়ে, সামাজিক আলাপচারিতার প্রশ্ন আছে, আর প্রতিস্পর্ধীমূলক প্রশ্ন আছে। এই প্রশ্নর জায়গাটা ভালো করে দেখে নাও, দেখে নিয়ে বলো যে এখানে কি বুঝতে পারছো না। এরপরে আছে আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য কি? যে বাক্যের মধ্য দিয়ে আমাদের মনের কোনো আবেগ, সে আবেগটা কি হতে পারে? উচ্ছ্বাস হতে পারে, আনন্দ হতে পারে, বিস্ময় হতে পারে, হতাশা হতে পারে, দুঃখ হতে পারে, যন্ত্রণা হতে পারে। এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, হতাশা, উচ্ছ্বাস, আনন্দ, বিস্ময় ইত্যাদি ভাব প্রকাশ পায় যে বাক্যের মধ্য দিয়ে, তাকে বলে আবেগসূচক বাক্য। যেমন ধরো, বাহ কি সুন্দর দৃশ্য, এখানে কিন্তু চিহ্ন দিতে হবে, আবেগসূচক চিহ্ন আছে, বিস্ময় সূচকের একটা চিহ্ন আছে, চিহ্নটা দিতে হবে। বাহ কি সুন্দর দৃশ্য, দেখো এটা মনের বিস্ময়। বাহ কি সুন্দর দৃশ্য দেখিলাম, এটা কি? এটা একই সঙ্গে বিস্ময় এবং আনন্দের অভিব্যক্তি বা প্রকাশ। হায় সে মারা গেল, এটা দুঃখ। উফ কি কষ্ট, এটা কি? বা উফ কি যন্ত্রণা, এটা যন্ত্রণা বা কষ্ট বা ব্যথা প্রকাশ করছে, এই আবেগ প্রকাশ করছে। ছি ছি, এ কাজ করা উচিত হয়নি, দেখো এখানে একটা ঘৃণার ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে কোথাও ঘৃণার ভাব প্রকাশ পায়, কোথায় উচ্ছ্বাস বা আনন্দের ভাব প্রকাশ পায়, কোথায় বিস্ময়ের ভাব প্রকাশ পায়, কোথাও দুঃখ বা যন্ত্রণার ভাব প্রকাশ পায়। এগুলো সবই হচ্ছে মনের আবেগ। এ হায় হায়, বাহ, উহ, কি সুন্দর দৃশ্য, কি, এগুলো সবই কিন্তু একটা মনের আবেগ, একে বলে আবেগসূচক বাক্য। আর এরপরে আছে অনুজ্ঞাবাচক বাক্য। এই অনুজ্ঞাবাচক বাক্য কি? যে বাক্যের মধ্য দিয়ে কোনো আদেশ, কোনো উপদেশ, কোনো অনুরোধ, কোনো প্রার্থনা ইত্যাদি ভাব প্রকাশ পায়, তাকে বলে অনুজ্ঞাবাচক বাক্য। যেমন আমাকে এক গ্লাস জল দাও, এটা আদেশ। মন দিয়ে লেখাপড়া করো, এটা কি? উপদেশ। দয়া করে এ কাজটি করো না, এটা কি? অনুরোধ। ভগবান তোমার মঙ্গল